This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রেখে শুরু করছি প্রেস কর্নার। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পালানো থেকে শ্রীপুরে এনকাউন্টার কিভাবে ঘটলো গোটা অপারেশন, এই মুহূর্তে প্রেস কর্নারের সেই খবর ব্রেক করছে টিভি9 বাংলা। আমাদের সব রিপোর্টাররা আপনাদেরকে সেই খবর দেবে। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি রয়েছেন, সবার কাছে যাব এবং এক এক করে এই ঘটনা কি ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশ কি বলল, সব দিকে নজর রয়েছে টিভি9 বাংলার। এক্সক্লুসিভ ইনফরমেশন এই মুহূর্তে, বড় খবর টিভি9 বাংলার হাতে। পুলিশ সূত্রে খবর, পাঞ্জিপাড়ায় প্রিজন ভ্যানে পুলিশকে গুলি করে বিহারের দিকেই পালায় সাজ্জাদ। প্রথমে প্ল্যান ছিল নেপালে পালানোর, প্ল্যানের চেঞ্জটা হলো কেন, এই যে তার পরিকল্পনা পরিবর্তনের কারণ কি, তারপরে কোথায় যাওয়ার তার প্ল্যান ছিল, সব খবর এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর ব্রেক করবে আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র। সরাসরি রয়েছেন সুমন। একেবারে দেখো, যে ঘটনা নিয়ে গত দুদিন ধরে গোটা বাংলা শুধু নয় গোটা দেশ তাকিয়েছিল, যে পুলিশকে প্রিজন ভ্যান থেকে বেরিয়ে গুলি করে পালিয়েছে আসামি, আর সেই আসামি নিয়ে এমন অবস্থা তৈরি হয়েছিল যে ডিজিকে ছুটে আসতে হয়েছিল উত্তর দিনাজপুর, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছিলেন যে একটা গুলি করলে 4টা গুলি করা হবে। তিনি চলে যাওয়ার 1.5 দিনের মাথায় কিন্তু অপারেশন এই সাজ্জাদ সেটা কিন্তু শেষ হলো, যেটা খবর এনকাউন্টারে সম্ভবত তাকে তিনি মারা গেছেন। কিন্তু কিভাবে হলো, কিভাবে তাকে খুঁজে পাওয়া গেল, কিভাবে সেই জায়গায় পৌঁছলো পুলিশ, এই গোটা তথ্য কিন্তু টিভি9 বাংলা আমাদের হাতে। প্রথম যখন সাজ্জাদ সেখান থেকে পালায়, সেই পালানোর ছবি সবাই সিসিটিভিতে দেখেছে। সে প্রথমেই পালিয়ে গিয়েছিল বিহারে, এবং বিহার থেকে নেপাল পালানোর তার ছক ছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বিহার পুলিশ। অত্যন্ত সজাগ ছিল বিহার পুলিশ, এবং সেটা দেখে কিন্তু আন্দাজ করে এবং সে আবার বাংলায় চলে আসে। আর বাংলায় চলে আসার পর সে ছক ছিল বাংলাদেশে যাওয়ার, অর্থাৎ সেই সমস্ত লোকেদের সঙ্গে তিনি যোগাযোগ করেন, এবং যারা তাকে বাংলাদেশে পৌঁছে দেবে, যে হ্যান্ডলাররা রয়েছে যারা বাংলাদেশ থেকে ভারতে পৌঁছায়, ভারত থেকে বাংলাদেশ পৌঁছায়, সেই তাদের সহযোগিতায় বাংলাদেশে পালানোর ছক ছিল এই সাজ্জাদ। এবং সেই সময়ই কিন্তু পুলিশের কাছে সবচেয়ে বড় ব্রেক আসে। এই ব্রেক থ্রু তাদের মধ্যেই একজন জানিয়ে দেয় পুলিশকে যে সাজ্জাদ বাংলাদেশ পালানোর ছক করছে এবং এই গ্রামে রয়েছে, এই শ্রীপুর গ্রামে রয়েছে। আর সেই ইনপুট পাওয়ার পরেই রায়গঞ্জের ডিআইজি তার নেতৃত্বে বিরাট একটা পুলিশ বাহিনী গতকাল বিকেল থেকেই কিন্তু গোটা গ্রাম ঘিরে ফেলে। প্রত্যেকটি বাড়িতে ছানবিন করা হয়, প্রত্যেকটি বাড়িতে তল্লাশি চালানো হয়, চিরুনি তল্লাশি করা হয় এই গ্রামের প্রত্যন্ত জায়গাগুলোতে, এবং সেখানেও কিন্তু সাজ্জাদকে ধরা যায়নি। স্থানীয় এক সিভিক ভলান্টিয়ার ওই গ্রামের, তিনি খবর দেন সাজ্জাদ কোথায় রয়েছে, আর সেই মতো আজ ভোর রাতে কিন্তু এনকাউন্টারের খবর পাওয়া যাচ্ছে। ফলে গোটা ঘটনাক্রম, সাজ্জাদ প্রথমে গুলি চালিয়ে পালিয়ে ফেরার হওয়া, বিহার পালিয়ে যাওয়া, সেখান থেকে নেপালে যাওয়া, বোঝা গেল সুমন। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর ব্রেক করলো টিভি9 বাংলা। অর্থাৎ সাজ্জাদের প্ল্যান কি ছিল, কি পরিকল্পনা করেছিল সে, পুলিশকে গুলি করা থেকে বিহারের দিকে যাওয়া, পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করে বাংলাদেশের দিকে যাওয়া, এই সমস্ত পরিকল্পনা এই মুহূর্তে আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র জানালো। অবশ্যই আমি আবার আমাদের বাকি রিপোর্টারদের কাছে যাব, কিন্তু আমাদের ভুললে চলবে না সেদিন ঠিক কি বলেছিলেন ডিজি রাজীব কুমার। একটা গুলি যদি আসামি চালায়, কোনো ক্রিমিনাল চালায়, তাহলে 4টে গুলি পুলিশ চালাবে। সেদিন কি বার্তা দিয়েছিলেন, কি বলেছিলেন, আরো একবার শুনুন। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা 4টা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি, অ্যান্ড উইল ডু ইট। আমি নিউজ রুমে যাব। এই মুহূর্তে সিজার মন্ডল আমাদের আরো রিপোর্টার রয়েছেন এই মুহূর্তে। সিজার, সুমন পুরো পরিকল্পনাটা বললো, সাজ্জাদের কি প্ল্যান ছিল, বিহার থেকে বাংলাদেশ, অর্থাৎ পুলিশের তৎপরতার ফলে কিন্তু তার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে গেল, সেটা আর কোনো তাতে সন্দেহ নেই। এবং ডিজি রাজীব কুমারের বক্তব্য আরো একবার পরিষ্কার করছে পুলিশ কতটা অ্যাক্টিভ ছিল।
একদমই, এবং সেই জায়গা থেকে ডিজি আমরা দেখলাম যে ডিজি এই ঘটনার পরে তিনি উত্তর দিনাজপুর সফরে গেলেন, তিনি ঘটনাস্থলে গেলেন এবং তারপরে তিনি মালদা এলেন, এবং তারপরেই আমরা দেখলাম মালদা থেকে ডিজি বেরিয়ে আসার কয়েক ঘন্টার মধ্যেই কালিয়াচক হত্যার যে প্রধান অভিযুক্ত জাকির তাকে গ্রেপ্তার করতে পারলো, এবং রাত কাটতে না কাটতেই উত্তর দিনাজপুরে সাজ্জাককে দেহ পাওয়া গেল, সাজ্জাকের সঙ্গে এনকাউন্টারের ঘটনা ঘটলো। এবং এই জায়গা থেকে এটা স্পষ্ট যে ডিজি যে বার্তাটা বাহিনীর উদ্দেশ্যে দিয়েছিলেন সেটা বাহিনীর যেমন একদিকে মনোবল বৃদ্ধি করেছে এবং তাদের সক্রিয়তা বেড়েছে। এবং এখানে দাঁড়িয়ে একটা প্রশ্নই ওঠে যে সাজ্জাকের মতো অপরাধীদের ক্ষেত্রে যে কঠোর পদক্ষেপ পুলিশ নিতে পারলো, সেই পদক্ষেপ কি যাদের রাজনৈতিক মদতপুষ্ট বা রাজনৈতিক যোগাযোগ আছে যে অপরাধীদের সেই জায়গায় নিতে পারবে? সেইটা যদি নিতে পারে তাহলে অপরাধীরা উর্দিধারীদের ভয় পাবে, এমনটাই কিন্তু মত প্রাক্তন যারা পুলিশ কর্তারা রয়েছেন। কারণ সেখানে রাজনৈতিক বাধ্যবাধকতা না থাকলে যে কোনো অপরাধী পুলিশকে ভয় পাবে, এবং সাধারণ মানুষের যে আস্থা হারানোর যে বিষয়টা বারবার প্রকাশ্যে আসছে, সেই হারানো আস্থাটা সাধারণ মানুষও ফিরে পাবে, এমনটাই প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো সিজার। যারা সাধারণ মানুষ দেখছেন, যখন একটার পর একটা খবর আমরাও দেখাচ্ছি যেখানে পুলিশ আক্রান্ত হচ্ছে, সেখানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ রক্ষক যারা পুলিশ আমরা বলি আমাদের নিরাপত্তা দেবে, তারাই আক্রান্ত হচ্ছেন। আর আজকের যে ছবিটা, আজকের যে বড় খবর এই মুহূর্তে TV9 বাংলা আরো একবার দেখাচ্ছে, সেখানে অবশ্যই মানুষের আস্থা ফিরলো বলেই মনে করা হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু এর আগে দুটো ছবি আপনাদের দেখানো খুব প্রয়োজন। শাহপুরজি নিউ টাউনের ছবিটা 2021-এর ছবি আপনাদেরকে দেখাবো, বিহারে এনকাউন্টারের ঘটনা আপনাদের মনে থাকবে, সেই ছবি আর একবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং আজকে ভোর রাতে শ্রীপুর, যেখানে পুলিশ গোটাই শ্রীপুর গ্রাম ঘিরে ফেলে, মানে যেখানে একদম একটা রিমোট এলাকার প্রতিটা ঘর, প্রতিটা জায়গা, প্রতিটা গলি খুঁজে খুঁজে কিন্তু পুলিশ সাজ্জাককে খুঁজে পায়। এবং যেটা সুমন কল্যাণ বলছিল, একজন সিভিক ভলেন্টিয়ার খোঁজ দেয় সাজ্জাক কোথায় রয়েছে। আজ দুটো ঘটনাই আরো একবার আপনাদের সামনে। এবং এইরকম এনকাউন্টার 2021-এর পর আমরা দেখলাম 2025-এ। প্রাক্তন পুলিশ কর্তারা কি বলছেন, তাদের কি মতামত, আসুন শোনা যাক। এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে মুখোমুখি সংঘর্ষ, যুদ্ধের উপরে। সেইখানে যদি কোনো আসামি পালাতে চায়, প্রশ্নটা এখানে, যদি পুলিশকে আক্রান্ত করতে চায়, পুলিশ হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার টু সেভ হিজ লাইফ। আজকে যদি সেই ক্ষেত্রে সেই আসামি যদি তাকে হত্যা করতে চায়, পুলিশ কিন্তু আজকে নিশ্চয়ই আমি বলবো যে ঠিক কাজ করেছে। যে সমস্ত পুলিশ কর্মীরা ট্রেনিং নিয়ে দে হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার আর্মস দিচ্ছে, তারা গুলি করতে ভয় পাচ্ছে। কিন্তু ক্রিমিনালদের যাদের আইন নেই, তারা বেআইনিভাবে আর্মস অস্ত্র জোগাড় করে তারা গুলি করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার চলছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশ যদি আজকে আত্মরক্ষার অধিকারে তাকে গুলি করে থাকে, সঠিক এবং স্বাগত জানাই, এবং এই জিনিসটা কিন্তু সর্বক্ষেত্রে হওয়া দরকার। সাজ্জাদকে জীবিত ধরতে পারলে তার কাছ থেকে সত্যিকারে ঘটনাটা কি ঘটেছিল সেটা জানা যেতে পারত এবং পুলিশ তার থেকে শিক্ষা নিতে পারত। কিন্তু সে মরে যাওয়াতে যে কোথায় থেকে সে আর্মসটা পেয়েছিল, কিভাবে পেয়েছিল এবং সেটা পুলিশের কোথায় গাফিলতি ছিল, এটা পুলিশ জানতে পারল না। দ্বিতীয়ত দেখুন, দুজন পুলিশকে সে গুলি করেছিল, পুলিশের একজন এসআই একজন কনস্টেবলকে। তাদেরকে বাদ দিয়েও সেখানে দুজন মহিলা কনস্টেবল ছিলেন, আর একজন পুরুষ পুলিশও ছিলেন। এদের কারো কাছে কোনো অস্ত্র ছিল কি না, এবং থাকলে কি অস্ত্র ছিল, এবং সে অস্ত্রটা তারা কেন ব্যবহার করেনি, এটা কিন্তু আমরা এখনো জানি না। তো এই সব ব্যাপারগুলো ধামাচাপা পড়ে গেল। অনেক সময় দেখা যায় যে এমন কিছু জঙ্গি ধরা পড়ে, তারা হয়তো ইনস্ট্যান্ট পুলিশকে গুলি করছে, পুলিশকে মারছে, পুলিশকে খুন করে দিচ্ছে। তখন পুলিশের কোনো উপায় থাকে না, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে, অর্থাৎ বাঁচার তাগিদে তখন তাকে গুলি করা হয়। বাঁচার অধিকারকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু রুল অফ ল যেটা আছে, যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে গোটা ভারতবর্ষে, এটা আমার আপনার কথা নয়, এটা ভারতবর্ষের সংবিধানে আছে যে রুল অফ লতে হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং সেখানে প্রশাসনকে অনেক কড়া পদক্ষেপ নিতে হতে পারে।
প্রাক্তন পুলিশ কর্তারা কি বলছেন আমরা শুনলাম। আমাদের আরেক রিপোর্টার রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সকাল থেকেই রূপক এই খবরের সমস্ত আপডেট দিচ্ছেন, একেবারে গোয়ালপুকুর থেকে রয়েছেন। রূপক, একটা বিষয় আমরা সকাল থেকে বারবার আলোচনা করছিলাম যে এনকাউন্টার, মানে পুলিশের দিকে কিন্তু গুলি এসেছিল, এটা বারবার মাথায় রাখতে হবে। সাজ্জাকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, পুলিশ আহত হয়েছে এবং তারপরেই এনকাউন্টার সাজ্জাক। রূপক, একেবারেই তাই। দেখো, আমি এখন যেই জায়গাটায় রয়েছি সেটা কিন্তু একেবারে গোয়ালপুকুর বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। এখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যে কিন্তু বাংলাদেশ সীমান্ত। কার্যত এই এলাকায় তুমি যেমনটা দেখতে পাচ্ছ, হয়তো ক্যামেরায় পেছনে দেখা যাচ্ছে, এই এলাকায় কিন্তু গা ঢাকা দিয়ে থাকাটা কোনো রকম আশ্চর্যজনক কিছু নয়। কার্যত যেমন অভিযোগ উঠে আসছিল যে বাংলাদেশি নাগরিকরা এখানে আসে, অর্থাৎ আরেকজনের কথা কিন্তু এই ক্ষেত্রে ভুললে চলবে না। এই সাজ্জাকের যে সঙ্গী আবাল ওরফে আব্দুল, যার বিষয়ে আমরা কিন্তু গতকালকেও সারাদিন দেখিয়েছিলাম, সে আব্দুলের মতো অনেক আব্দুল কিন্তু এরকম গোয়ালপুকুরে লুকিয়ে থাকতে পারে। একটু আগে সুমন কল্যাণ যেই কথা বলছিল যে হ্যান্ডেলার যারা এপার ওপার করায়, সেই সমস্ত অনেক হ্যান্ডেলাররাও কিন্তু এর সঙ্গে জড়িত থাকতে পারে। এই ঘটনার পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে, কিভাবে সে দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র পেল, এর পেছনে আরো যারা রয়েছে, শুধু তাই নয়, এই আবাল কোথায় গেল, আবালকে কিন্তু খুঁজছে পুলিশ এই মুহূর্তে। এই সমস্ত ঘটনা কিন্তু এখন পুলিশকে বাড়তি একটা কথা বললে আমি একটু এই বিষয়টাই জানতে চাইছি যে গোয়ালপুকুর এমন একটা জায়গা যেখানে আব্দুলের মতো বা ওরফে আবাল, যে নামই বলো না কেন, তার মতো লোক লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, যারা এই সমস্ত কুকর্মের সঙ্গে যুক্ত সরাসরি। এই গোয়ালপুকুর জায়গাটা ভৌগোলিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত দুষ্কৃতীদের জন্য? দেখো, একেবারে বলতে গেলে কিন্তু এই চিকেন নেকের শুরু কিন্তু হচ্ছে এই উত্তর দিনাজপুরের এই ইসলামপুর মহকুমার এই এলাকা জুড়ে কিন্তু এই সুতরাং একদিকে যখন বাংলাদেশ রয়েছে, অন্যদিকে তোমার নেপাল রয়েছে, বিহার রয়েছে। কার্যত যে কোনো রকমের দুষ্কৃতি কার্যকলাপ করে কিন্তু খুব সহজেই কখনো বিহার কখনো নেপালে গা ঢাকা দিচ্ছে এই সমস্ত দুষ্কৃতীরা। আর আরেকটা যেটা জিনিস বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন শীতের মরশুম এবং প্রচন্ড কুয়াশাচ্ছন্ন এলাকা এখানে, তো সেখানে বিএসএফ এর টহলদারি বা বিএসএফ এর চোখে ধুলো দিয়ে খুব সহজেই কিন্তু সীমান্তে কাঁটাতার পেরিয়ে এপার ওপার করাটা সহজ, এমনটা কিন্তু তদন্তকারীরা আগে থেকেই মনে করছিলেন এবং সেদিকেই কিন্তু সাকসেস পেল পুলিশ, এমনটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। আর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গোয়ালপুকুর যেখানে কিন্তু গা ঢাকা দিয়ে থাকাটা খুব সহজ, কারণ এখানে ভৌগোলিকগতভাবে এই যে সীমান্ত, এতগুলো সীমান্ত রয়েছে, আন্তঃরাজ্য সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, সুতরাং সব ক্ষেত্রে যে কোনো রকম দুষ্কৃতি কার্যকলাপ ঘটানো কিন্তু এখানে খুবই সহজ। এটা কিন্তু লাগাতার বারংবার যেমন জায়গায় এই গোয়ালপুকুর যেখানে চিকেন স্ন্যাক একেবারে শুরুটা হচ্ছে, এই মুহূর্তে রাজনৈতিক মহলে কে কি মনে করছেন শুনবো। পুলিশ তো একেবারে ঠিক কাজই করেছে এবং সেদিন কোর্টে পুলিশ যে ভুল করেছিল তার প্রায়শ্চিত্ত হলো প্র্যাকটিক্যালি। এই রাজ্যে তো আইন শৃঙ্খলা বলে তো কিচ্ছু নেই, চারিদিকে একটার পর একটা প্রতিদিন যে ঘটনা ঘটছে ভয়ঙ্কর একেবারে, কোনো আইন শৃঙ্খলা নেই, সমস্ত রকম দুষ্কৃতিকে এই সরকার প্রশ্রয় দিচ্ছে। এইটা কিন্তু মমতা ব্যানার্জি চাননি, এটা পুলিশ কিন্তু পুলিশের ব্যাকবোন ভেঙে যাচ্ছিল, তার জন্যে পুলিশ কিন্তু এই রিয়াকশন করেছে। এই গুলি মারাটা এনকাউন্টার করাটা, এটা কিন্তু পুলিশ মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে এইটা করেছে। এটা নিয়ে মমতা ব্যানার্জি খুব খুশি হবেন না। কেন খুশি হবেন না? ওনার ভোট ব্যাংকের উপরে থাবা পড়েছে, এনকাউন্টার করেছে। আমি বলছি যারা এই ধরনের অপরাধ করবে শুধু পুলিশেরও গায়ে পড়লে তাহলেই এনকাউন্টার হবে। গ্রুপবাজিতে যে ক্ষমতাশালী বাইরে আছে তাদের পুলিশ ধরবে, এইরকম না করে পুলিশ সংবিধানে রক্ষা করো, পুলিশ সাধারণ মানুষের রক্ষা করো, তাতেই ওদের ভাবমূর্তিটা ভালো হবে। বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা, খুন ধর্ষণ নিয়মিত বেড়ে চলেছে। পুলিশের গুলি কোথায়? পুলিশ তো রাজনৈতিক আন্দোলনকারীদেরকে গুলি করে, যারা সমাজবিরোধী উগ্রপন্থী তাদেরকে গুলি করতে দেখিনি, লাঠি মারতে দেখিনি, একটা কেস করতে দেখিনি। যখন সিএর পরে ভাঙাভাঙি হলো, লুটপাট হলো, মন্দির ভাঙা হলো, বিজেপি অফিস ভাঙা হলো, রেল বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে আমরা দেখিনি সক্রিয় হতে।
তো এই যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার পরিণাম এটাই হচ্ছে। আজকে গুলি চালাতে হচ্ছে। কমপক্ষে পুলিশ তো দেখিয়েছে তারা করতে পারে। এনকাউন্টারের একটা খুব সুবিধার দিক হলো কারোর এনকাউন্টার করে দিলে তার মুখ বন্ধ করে দেওয়া যায়। যেরকমভাবে ওনার ভাইপো বলেছিল আরজি করের ঘটনায় 10 দিনের মধ্যে মেরে দিতে হবে সঞ্জয় রায়কে, যাতে আসল ক্রিমিনাল কারা, ওনার পিসি ভাইপো এবং তাদের পোষা চোরেদের কী কী ভূমিকা আছে আরজি করের এই রেপ এবং মার্ডারে, সেটা যাতে কেউ কোনোদিন জানতে না পারে, একেবারে মুখ বন্ধ করে দেওয়া যায়। সেরকমভাবে এই যে ক্রিমিনাল, তার পেছনে কোন কোন তৃণমূল নেতার আশকারায় গত 10-12 বছরে সে এত বড় একটা মাফিয়া তৈরি হয়েছে, সে পুলিশকে গুলি করে দিতে পারলো, পুলিশকে গুলি করে দেওয়ার মতো দুঃসাহস পেল কোন কোন তৃণমূল নেতার প্রশ্রয়ে, এইগুলো আর কেউ কোনোদিন জানতে পারবে না। মুখটা বন্ধ করে দেওয়া গেল।